হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল যার নাম সায়েন্স গুরু স্যার অলক। বন্ধুরা, আপনারা যারা ত্রিপুরা টেট এক্সামের পেপার 1 এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা টেট এক্সামের পেপার 1 এর ইভিএস থেকে খুব ইম্পর্টেন্ট একটি টপিক, সেটি হলো ফুড অ্যান্ড নিউট্রিয়েন্টস। এই টপিক্সের উপর যে যে বিষয়গুলো আপনাদের পড়তে হবে সেই বিষয়গুলি এবং কিছু ইম্পর্টেন্ট নোটস এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে দেখি আমাদের ফুড অ্যান্ড নিউট্রিয়েন্টস থেকে কী পড়তে হবে। ফুড অ্যান্ড নিউট্রিয়েন্টস থেকে যে বিষয়গুলি আমাদের পড়তে হবে সেগুলি হলো ডিফারেন্ট টাইপস অফ ফুড, ব্যালেন্স ডায়েট অ্যান্ড ইটস ইম্পর্টেন্স, নিউট্রিয়েন্টস, ভিটামিনস, দেয়ার ডেফিসিয়েন্সি অ্যান্ড রিলেটেড ডিজিজেস। এই সমস্ত জিনিস আমাদের পড়তে হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওর শুরুতে প্রথমে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রোটিন। তো আমরা যদি দেখি প্রোটিনের গঠন উপাদান হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এবং নাইট্রোজেন। এই চারটি মৌল নিয়ে প্রোটিন গঠিত হয় এবং প্রোটিনের মধ্যে 16% নাইট্রোজেন থাকে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন মৌল সমন্বয়ে গঠিত প্রোটিনের গঠন এককটি হলো অ্যামাইনো অ্যাসিড। এই চারটি মৌল দিয়ে প্রোটিনের যে গঠন একক তৈরি হয় সেটি হলো অ্যামাইনো অ্যাসিড এবং একাধিক অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে পলিপেপটাইড ও পরিশেষে প্রোটিন গঠিত হয়। তো আমরা দেখতে পাই কি প্রথমে প্রোটিনের গঠনগত উপাদানগুলি হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই চারটি মৌল এবং এই চারটি মৌলের সমন্বয়ে গঠিত হয় অ্যামাইনো অ্যাসিড এবং অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে পলিপেপটাইড এবং সবশেষে প্রোটিন গঠিত হয়। এই হলো প্রোটিনের গঠন। এখন প্রোটিনের সোর্স কোথায় পাওয়া যায়? মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, মটরশুঁটি, শিমের বীজ, সয়াবিন, বাদাম ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্য এবং এসব খাদ্যে যথেষ্ট পরিমাণে প্রোটিন পাওয়া যায়। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে 8টি অ্যামাইনো অ্যাসিড মানব দেহের জন্য অত্যাবশ্যকীয়, এরা দেহে তৈরি হতে পারে না। আমাদের মনে রাখতে হবে যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এর মধ্যে 8টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে সংশ্লেষিত হয় না, অর্থাৎ আমাদের দেহে তৈরি হয় না এবং বিশেষ বিশেষ প্রোটিন জাতীয় খাদ্য থেকে এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলি মানব দেহে সরবরাহ করতে হয়। এদের মধ্যে অত্যাবশ্যক বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এদেরকে অত্যাবশ্যকীয় বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয় এবং এই 8টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হলো, আমাদের নামগুলো মনে রাখতে হবে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, 8টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নামগুলো হলো লিউসিন, আইসোলিউসিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, ভ্যালিন, ফিনাইল অ্যালানিন এবং থ্রিওনিন। এই 8টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে সংশ্লেষিত হয় না, এগুলো বাইরের আইদার প্রোটিন অ্যানিমাল সোর্স অর প্ল্যান্ট সোর্স, উদ্ভিজ্জ উৎস থেকে অথবা প্রাণীজ উৎস থেকে আমাদের এগুলি গ্রহণ করতে হয়। আবারও আমি নামগুলি বলে রাখি। 8টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড: লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, ভ্যালিন, ফিনাইল অ্যালানিন এবং থ্রিওনিন। এগুলি দুধ, ডিম, মাছ, মাংস, ছানা ইত্যাদিতে প্রায় সবকটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এখন প্রোটিনের উৎস অনুসারে প্রোটিন দুই প্রকারের হয়ে থাকে। আগে আমি বলে রেখেছিলাম যে প্রাণীজ প্রোটিন এবং উদ্ভিজ্জ প্রোটিন। প্রাণী থেকে যে সমস্ত প্রোটিনগুলোকে পাওয়া যায় সেগুলোকে প্রাণীজ প্রোটিন বলা হয়, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির ইত্যাদি প্রাণীজ প্রোটিন। এবং উদ্ভিদ থেকে যে প্রোটিন পাওয়া যায় তাকে উদ্ভিজ্জ প্রোটিন বলা হয়, যেমন ডাল, শিমের বীজ, মটরশুঁটি, ভুট্টা, সয়াবিন, বাদাম ইত্যাদি উদ্ভিজ্জ প্রোটিন। প্রোটিনের কাজ: আমাদের মানব দেহে প্রোটিন যে সকল কাজ সম্পূর্ণ করে থাকে তা হলো দেহকোষ ও পেশি গঠন, ক্ষয়পূরণ, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি এবং দৈহিক এডিমা অর্থাৎ শরীরের মধ্যে জল জমা এর থেকে রক্ষা করা। প্রোটিনের চাহিদা: প্রাপ্তবয়স্ক, খুব ইম্পর্টেন্ট টপিক। প্রোটিনের চাহিদা আমাদের মনে রাখতে হবে, অনেক সব পরীক্ষার মধ্যে এসে থাকে এই ধরনের প্রশ্ন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক প্রোটিনের চাহিদা আমাদের মনে রাখতে হবে প্রতি কিলোগ্রাম দেহ ওজনের জন্য 1 গ্রাম। অর্থাৎ যদি প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির ওজন 60 কিলোগ্রাম হয়ে থাকে, 60 কিলোগ্রাম, দেন ওই ওজন বিশিষ্ট কোনো প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষের দৈহিক প্রোটিন চাহিদা হবে 60 গ্রাম। অর্থাৎ প্রতি 1 কিলোগ্রাম ওজনের জন্য 1 গ্রাম প্রোটিনের প্রয়োজন। এই প্রোটিনের চাহিদা শিশু ও বাড়ন্ত বয়সের বালক ও বালিকা অথবা কিশোরীদের জন্য একটু বেশি হয়ে থাকে। এক্ষেত্রে প্রোটিন চাহিদা প্রতি কিলোগ্রাম দেহ ওজনের জন্য 2 থেকে 3 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আবার গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রোটিনের চাহিদা প্রতি কিলোগ্রাম দেহ ওজনের জন্য 6 থেকে 7 গ্রাম পর্যন্ত হতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে শারীরিক শ্রমভেদে প্রোটিনের চাহিদা কম বেশি হয়ে থাকে। তো আমাদের
এখানে যে বিষয়টি খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটি হলো প্রোটিনের চাহিদা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কতটুকু, শিশু ও বাড়ন্ত বয়সের বালক বালিকা অথবা কিশোর কিশোরীদের জন্য কতটুকু এবং গর্ভবতী মহিলাদের জন্য কতটুকু প্রোটিনের চাহিদা প্রয়োজন। তারপর নেক্সট যে ফুড কম্পোনেন্ট সেটি হলো শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করার গঠন যদি আমরা দেখি, শর্করা বা কার্বোহাইড্রেট হলো মানবদেহের কর্মশক্তি ও তাপশক্তির প্রধান উৎস এবং মানুষের প্রধান খাদ্য শর্করা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত। তো আমরা দেখেছিলাম প্রোটিনের ক্ষেত্রে চারটি মৌলের সমন্বয়ে গঠিত হয়। এখানে দেখলাম কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন তিনটি মৌলের সমন্বয়ে শর্করা অথবা কার্বোহাইড্রেট গঠিত হয়। এটি মিষ্টি, স্বাদযুক্ত এবং গন্ধবর্ণহীন। শর্করার উৎস, কার্বোহাইড্রেট বা শর্করা প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের উৎস থেকেই পাওয়া যায়। উদ্ভিদ থেকে প্রাপ্ত শর্করাগুলো হলো চিনি, মধু, মিষ্টি ফল, আম, আঙ্গুর, কলা, কাঁঠাল, খেজুর ইত্যাদি। আখের রস, গুড়, খেজুরের রস, চাল, গম, ভুট্টা ইত্যাদি হলো উদ্ভিজ কার্বোহাইড্রেট। অন্যদিকে প্রাণী থেকে প্রাপ্ত শর্করাগুলি হলো ভালো উৎস হলো দুধ, প্রাণীদেহের যকৃৎ ও পেশিকোষ। শর্করার প্রকারভেদ, ডিফারেন্ট টাইপস অফ কার্বোহাইড্রেট। শর্করার প্রকারভেদ গঠন অনুসারে শর্করা তিন প্রকারের হয়, যথা এক শর্করা অর্থাৎ মনোস্যাকারাইড, দ্বি শর্করা অর্থাৎ ডাইস্যাকারাইড এবং বহু শর্করা অর্থাৎ পলিস্যাকারাইড। এই এক শর্করা কোনগুলি এক শর্করা হয়? এক শর্করা হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। আমাদের মনে রাখতে হবে এক শর্করা কার্বোহাইড্রেটের নাম গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। গ্লুকোজ পাওয়া যায় চিনি, মিষ্টি ফল ইত্যাদি থেকে। ফ্রুক্টোজ পাওয়া যায় মধু, আঙ্গুর, বেদানা, আপেল, পাকা আম, পাকা কলা ইত্যাদি থেকে। এবং গ্যালাক্টোজ পাওয়া যায় দুধের শর্করা, ল্যাকটোজ ভেঙে গ্যালাক্টোজ ও গ্লুকোজ পাওয়া যায়। তাহলে মনোশর্করা অর্থাৎ মনোস্যাকারাইড অর্থাৎ এক শর্করা গুলি তিনটি, গ্লুকোজ, ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজ। এখন দ্বি শর্করা অর্থাৎ ডাইস্যাকারাইড গুলো হলো সুক্রোজ, মল্টোজ এবং ল্যাকটোজ। আমাদের আলাদা আলাদাভাবে মনে রাখতে হবে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। তো ডাইস্যাকারাইড বা দ্বি শর্করা হলো সুক্রোজ, মল্টোজ এবং ল্যাকটোজ। সুক্রোজ আখের চিনি, গুড়, খেজুরের রস ইত্যাদি থেকে পাওয়া যায়। মল্টোজ চালের শর্করা এবং ল্যাকটোজ হলো দুধের শর্করা। বহু শর্করা অর্থাৎ পলিস্যাকারাইড গুলি হলো শ্বেতসার, গ্লাইকোজেন ও সেলুলোজ। শ্বেতসার পাওয়া যায় চাল, গম, আলু, কচু ইত্যাদি থেকে। সেলুলোজ ফল, শাক পাতার আঁশযুক্ত ফল, শস্যের খোসা ইত্যাদি থেকে। এবং গ্লাইকোজেন প্রাণীদেহের যকৃৎ ও পেশিতে পাওয়া যায়। তাহলে আমরা পেলাম এক শর্করা অর্থাৎ মনোস্যাকারাইড, গ্লুকোজ, ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজ। দ্বি শর্করা অর্থাৎ ডাইস্যাকারাইড, সুক্রোজ, মল্টোজ ও ল্যাকটোজ। এবং বহু শর্করা অর্থাৎ পলিস্যাকারাইড হলো শ্বেতসার, গ্লাইকোজেন এবং সেলুলোজ। শর্করার কাজ, মানব দেহে শর্করা যে সকল কাজ সম্পূর্ণ করে থাকে তা হলো দেহের প্রয়োজনীয় তাপ উৎপন্ন করা, শক্তির যোগান দেওয়া, প্রোটিনের অপচয় রোধ করা এবং বিপাকীয় কাজে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করা। এই হলো শর্করা বা কার্বোহাইড্রেটের কাজ। এখন দেখি শর্করার চাহিদা। যদি আমরা শর্করার চাহিদা দেখি তাহলে আমরা বলবো কি বিভিন্ন নিউট্রিশনিস্ট অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের মতে মানুষের দৈনিক ক্যালোরি চাহিদা 55 থেকে 60% আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে পেয়ে থাকি এবং পরিশ্রম ভেদে এর তারতম্য হতে পারে। সাধারণভাবে বলা যায় যে প্রতি কিলোগ্রাম দেহ ওজনের জন্য 4 থেকে 6 গ্রাম শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। সেই হিসেবে স্বাভাবিক ওজনের পূর্ণবয়স্ক মানুষের ন্যূনতম 300 গ্রাম শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। যেহেতু 1 গ্রাম শর্করা থেকে প্রায় 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, তাই 300 গ্রাম শর্করা থেকে প্রায় 1200 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাবে। তাহলে যদি আমরা দেখি শর্করার দৈনিক চাহিদা পরিশ্রম ভেদে তারতম্য হতে পারে আমরা জানি। সাধারণভাবে বলা যায় প্রতি কিলোগ্রাম দেহ ওজনের জন্য 4 থেকে 6 গ্রাম শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। সেই হিসেবে স্বাভাবিক ওজনের পূর্ণবয়স্ক মানুষের ন্যূনতম 300 গ্রাম শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। এবং এই 300 গ্রাম শর্করা জাতীয় খাদ্য থেকে যদি আমরা দেখি যে প্রতি 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, তাহলে এই 300 গ্রাম শর্করা থেকে মোটামুটি 1200 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাবে। এখন এই ক্যালোরি বিষয়টা যদি আমরা দেখি, কর্মশক্তি পরিমাপের একক হলো ক্যালোরি। ক্যালোরি জিনিসটা কি? কর্মশক্তি পরিমাপের একক হলো ক্যালোরি। পুষ্টি বিজ্ঞানে খাদ্য থেকে উৎপন্ন তাপ বা শক্তি
ক্যালোরি দিয়ে পরিমাপ করা হয়। আমরা জানি যে 1000 ক্যালোরি সমান সমান 1 কিলো ক্যালোরি। এই হিসেবে আমাদের দেহের শক্তি চাহিদাও কিলো ক্যালোরি দিয়ে নির্ণয় করা হয়। খাদ্য উপাদানগুলির মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট থেকে উল্লেখযোগ্য ও যথেষ্ট পরিমাণে শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম প্রোটিন থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, 1 গ্রাম তেল বা চর্বি থেকে ফ্যাট থেকে 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এখন দেখি অতিরিক্ত শর্করা গ্রহণের কুফল। প্রয়োজনের তুলনায় যদি আমরা অধিক পরিমাণে শর্করা গ্রহণ করি তাহলে তা দেহে মেদরূপে জমা হবে এবং পরিণামে স্থূলতা ও বহুমূত্র অথবা ডায়াবেটিসের রূপ দেখা দিতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের, কার্ডিয়াক ডিজিজ, হৃদরোগের সম্ভাবনা বাড়তে পারে। তারপরের যে খাদ্য উপাদান সেটি হলো স্নেহ পদার্থ অথবা ফ্যাট। স্নেহ পদার্থের গঠন। তেল বা চর্বিজাত খাদ্য উপাদানকে স্নেহ পদার্থ বলা হয়, আমরা জানি। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে স্নেহ পদার্থ গঠিত। তাহলে স্নেহ পদার্থের গঠনগত একক যদি আমরা দেখি, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে স্নেহ পদার্থ গঠিত হয় এবং ফ্যাটি অ্যাসিডের বৈশিষ্ট্যের উপর স্নেহ পদার্থ বা ফ্যাটের বৈশিষ্ট্য নির্ভর করে। খাদ্যে প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, 20 ধরনের, 20 টাইপস অফ ফ্যাটি অ্যাসিড। স্বাভাবিক তাপমাত্রায় কঠিন স্নেহ পদার্থগুলিকে চর্বি বলে, যেমন মাছ ও মাংসের চর্বি। চর্বি হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। স্বাভাবিক তাপমাত্রায় তরল স্নেহ পদার্থকে তেল বলে, যেমন সয়াবিন তেল, সরিষার তেল ইত্যাদি। এবং তেলগুলি হলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড চর্বি এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হলো তেল। তেল ও চর্বি অর্থাৎ স্নেহ পদার্থ দেহের প্রয়োজনীয় তাপ উৎপাদনের ক্ষেত্রে দেহের প্রয়োজনীয় তাপ ও শক্তির ভালো উৎস এবং 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে প্রায় 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। খাদ্য উপাদানগুলির মধ্যে শক্তি উৎপাদনের ক্ষেত্রে ফ্যাটই সর্বোচ্চ। স্নেহ পদার্থের শ্রেণীবিভাগ যদি আমরা দেখি, স্নেহ পদার্থকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, প্রাণীজ স্নেহ পদার্থ এবং উদ্ভিজ্জ স্নেহ পদার্থ। যেমন যে সমস্ত স্নেহ পদার্থ প্রাণী থেকে পাওয়া যায়, প্রাণী দেহ থেকে পাওয়া যায়, সেগুলোকে প্রাণীজ স্নেহ পদার্থ বলা হয়। এবং যে সমস্ত স্নেহ পদার্থ উদ্ভিজ্জ, প্ল্যান্ট অর্থাৎ উদ্ভিদ থেকে, গাছপালা থেকে পাওয়া যায়, সেগুলোকে উদ্ভিজ্জ স্নেহ পদার্থ বলা হয়। দেখুন, প্রাণীজ স্নেহ পদার্থকে আবার 2 ভাগে ভাগ করা যায়, প্রাণীজ তেল ও প্রাণীজ চর্বি। আমরা জানি কি, প্রাণীজ তেলটা হলো অসম্পৃক্ত এবং প্রাণীজ চর্বিটা হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। স্নেহ পদার্থের কাজ। আমরা যদি দেখি স্নেহ পদার্থের কাজ, মানবদেহে স্নেহ পদার্থ যে সকল কাজ সম্পূর্ণ করে থাকে তা হলো, স্নেহ পদার্থের প্রধান কাজ দেহে তাপ ও শক্তি উৎপন্ন করা। সেকেন্ড, স্নেহ পদার্থ দেহের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে, দেহে সঞ্চিত হয়ে ভবিষ্যতের খাদ্য ভাণ্ডার হিসেবেও কাজ করে, ত্বকের মসৃণতা ও উজ্জ্বলতা বজায় রাখে এবং চর্মরোগ প্রতিরোধ করে। এখন স্নেহে দ্রবণীয় ভিটামিন যেমন এ, ডি, ই এবং কে, খুব ইম্পর্টেন্ট একটি লাইন, সেটি হলো স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলির নাম। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে শোষণেও ফ্যাট সাহায্য করে। স্নেহ পদার্থের অভাবজনিত অবস্থা। যদি আমাদের দেহে স্নেহ পদার্থের অভাব দেখা যায় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে? স্নেহ পদার্থের অভাবজনিত অবস্থা, যেমন দেহে স্নেহ পদার্থের অভাবে চর্মরোগ, ত্বক শুষ্ক খসখসে হয়ে যাওয়া, এক্সিমা ইত্যাদি হতে পারে। দীর্ঘদিন স্নেহ পদার্থের ঘাটতি হলে দেহে সঞ্চিত প্রোটিনের ক্ষয় হয়, এতে ওজন হ্রাস হয় এবং স্বাস্থ্যহানি ঘটে। অধিক স্নেহ পদার্থ গ্রহণের কুফল। অতিরিক্ত স্নেহ পদার্থ গ্রহণ করলে স্থূলতা, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও রক্ত চলাচলে বিঘ্ন ইত্যাদি অবস্থা সৃষ্টি হতে পারে। স্নেহ পদার্থের চাহিদা। আপনারা মনে রাখবেন যে যখনই এই উদ্ভিজ্জ ফুডের কম্পোনেন্টস, বিভিন্ন ধরনের খাদ্য এবং তাদের উৎস নিয়ে আমরা যখন আলোচনা করব বা পড়াশোনা করতে হবে, তখন চাহিদাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। চাহিদাগুলো খুব গুরুত্ব দিয়ে আমাদের মনে রাখতে হবে, কারণ এই বিষয়গুলির উপরেই ম্যাক্সিমাম টাইম প্রশ্ন এসে থাকে। স্নেহ পদার্থের চাহিদা। শিশুদের ও বাড়ন্ত বয়সে খাদ্যে অধিক পরিমাণে স্নেহ পদার্থ থাকা বাঞ্ছনীয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক চাহিদা 10 থেকে 50% ক্যালোরি স্নেহ পদার্থ থেকে পূরণ করা উচিত এবং খাদ্যে ন্যূনতম 15 গ্রাম প্রাণীজ ও 5 থেকে 10 গ্রাম উদ্ভিজ্জ স্নেহ পদার্থ থাকা প্রয়োজন। তারপর নেক্সট সেটি হলো ভিটামিন বা খাদ্যপ্রাণ। ভিটামিন একটি জৈব রাসায়নিক উপাদান যা দেহে খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু এর অভাবে দেহের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ভিটামিন খাদ্যে অতি সামান্য পরিমাণে থেকে শর্করা, প্রোটিন, চর্বিজাত খাদ্য বিপাকে সাহায্য করে। তাই মানবদেহের বৃদ্ধি ও পুষ্টির জন্য ভিটামিন অতি প্রয়োজনীয় খাদ্য উপাদান। প্রয়োজন খুব, চাহিদা খুব অল্প পরিমাণে, বাট তার কাজ অনেক বেশি। ভিটামিনের প্রকারভেদ।
দ্রবণ ক্ষমতার উপর নির্ভর করে ভিটামিনকে দুভাগে ভাগ করা যায়, জলে দ্রবণীয় ভিটামিন এবং স্নেহে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি? সেগুলো ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি। আমাদের মনে রাখতে হবে জলে দ্রবণীয় ভিটামিনগুলো হলো ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি, এবং স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো ভিটামিন এ, ডি, ই এবং কে। তাহলে ভিটামিনকে দুই ভাগে ভাগ করা যায়, জলে দ্রবণীয় ভিটামিন এবং স্নেহপাতে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিনগুলি হলো জলে দ্রবণীয় ভিটামিন, যেমন জলে দ্রবণীয় ভিটামিনগুলো ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি। এখন ভিটামিন বি কমপ্লেক্স বলতে কি বোঝায়? 12টি বি ভিটামিনকে একত্রে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। তার মানে ভিটামিন বি 12 ধরনের হয়ে থাকে, 12টি ভিটামিন বি কে একত্রে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে ভিটামিন বি1 থায়ামিন, ভিটামিন বি2 রিবোফ্লেভিন, ভিটামিন বি5 নিয়ামিন, দেন ভিটামিন বি6 পিরিডিক্সিন, ভিটামিন বি12 কোবালামিন, এগুলি হলো গুরুত্বপূর্ণ। তো আমাদের ওই ভিটামিনগুলির মানে রাসায়নিক নাম আমাদের মনে রাখতে হবে, কেমিক্যাল নেমও আমাদের মনে রাখতে হবে। ভিটামিন বি1 থায়ামিন, ভিটামিন বি2 রিবোফ্লেভিন, ভিটামিন বি5 নিয়ামিন, ভিটামিন বি6 পিরিডিক্সিন, ভিটামিন বি12 কোবালামিন। আর ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডকে স্কারবি প্রতিরোধক ভিটামিন বলা হয়। ভিটামিন সি এর অভাবে আমরা জানি আমাদের দেহে স্কারবি রোগের দেখা দেয়, তাই ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডকে স্কারবি প্রতিরোধক ভিটামিন বলা হয়। এখন থায়ামিন বা ভিটামিন বি1, থায়ামিন বা ভিটামিন বি1 উৎস ঢেঁকি চাটা চাল, সিদ্ধ ধানের চাল, গম, অঙ্কুরিত ছোলা, মটরশুঁটি, চীনাবাদাম, জব, ইস্ট, চালের গুঁড়ো ইত্যাদি। এগুলো হলো ভিটামিন বি1 এর উৎস অর্থাৎ থায়ামিনের উৎস। ভিটামিন বি1 এর অভাবে যে সমস্ত রোগ দেখা দেয় আমাদের শরীরের মধ্যে, সেগুলো দীর্ঘদিন থায়ামিনের অভাবে বেরি রোগ দেখা দেয়। এছাড়া স্নায়ুর দুর্বলতা, অরুচি, মানসিক অবসাদ, ক্লান্তি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। দৈনিক চাহিদা শিশুদের ক্ষেত্রে 0.5 থেকে 0.7 মিলিগ্রাম, বড়দের ক্ষেত্রে 1.2 থেকে 1.5 মিলিগ্রাম এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে 1.5 থেকে 1.7 মিলিগ্রাম ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিনের প্রয়োজন। এই দৈনিক চাহিদা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখতে হবে। একইভাবে রিবোফ্লেভিন অর্থাৎ ভিটামিন বি2 সোর্স বা উৎস হলো কমলা ও হলুদ বর্ণের শাকসবজি, যেমন মিষ্টি কুমড়ো, পাকা পেঁপে, কুমড়োর ফুল, ডিমের কুসুম, দুধ, বাদাম, যকৃৎ ইত্যাদি। এর অভাবজনিত অবস্থা ভিটামিন বি2 অর্থাৎ রিবোফ্লেভিনের অভাবে আমাদের শরীরে যে ধরনের রোগ, যে সমস্ত রোগ দেখা দিতে পারে সেগুলি হলো, এর অভাবে জিহ্বায়, ঠোঁটের কোণায় ও মুখের ভিতরে ঘা দেখা দেয়, ত্বক খসখসে হয়ে যায়। এবং আমরা যদি দেখি দৈনিক চাহিদা ভিটামিন বি2 অর্থাৎ রিবোফ্লেভিনের দৈনিক চাহিদা হলো প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক 1.7 মিলিগ্রাম ও নারীদের ক্ষেত্রে 1.3 মিলিগ্রাম প্রয়োজন। এই ভিটামিন বি2 অর্থাৎ রিবোফ্লেভিনের শিশুদের ক্ষেত্রে দৈনিক চাহিদা হলো 0.8 মিলিগ্রাম এবং কিশোরীদের ক্ষেত্রে 2.0 অর্থাৎ 2 মিলিগ্রাম ও 1.3 মিলিগ্রাম প্রয়োজন। নিয়াসিন বা ভিটামিন বি5 উৎস মাংস, কলিজা, গম বা আটা, ডাল, বাদাম, তৈলবীজ, ছোলা ইত্যাদি। অভাবজনিত অবস্থা এর অভাবে পেলেগ্রা রোগ হয়, ফলে ত্বকের মধ্যে লালচে দাগ পড়ে ও খসখসে হয়ে যায়। দৈনিক চাহিদা প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে 18 মিলিগ্রাম ও নারীর ক্ষেত্রে 13 মিলিগ্রাম, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে 15 মিলিগ্রাম এবং প্রসূতি মায়েদের ক্ষেত্রে 18 মিলিগ্রাম নিয়াসিন প্রয়োজন হয় অর্থাৎ ভিটামিন বি5। পিরিডিক্সিন বা ভিটামিন বি6 উৎস চাল, আটা, মাছ, মাংস, শাকসবজি, ছোলা, ডিমের কুসুম ইত্যাদি। এর অভাবজনিত অবস্থায় এর অভাবে অরুচি, বমি ভাব ও রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা দেয়। দৈনিক চাহিদা প্রাপ্তবয়স্কদের দৈনিক চাহিদা 1.4 থেকে 2.0 মিলিগ্রাম এবং এটি হলো পিরিডিক্সিন বা ভিটামিন বি6। কোবালামিন বা ভিটামিন বি12 এর উৎস কলিজা, দুধ, মাছ, মাংস, ডিম, পনির ইত্যাদি। অভাবজনিত অবস্থা এর অভাবে রক্তশূন্যতা ও স্নায়ুতন্ত্রের ক্ষয় সাধিত হয়। দৈনিক চাহিদা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক 4 থেকে 8 মিলিগ্রাম ভিটামিন বি12 অর্থাৎ কোবালামিনের প্রয়োজন হয়। নেক্সট ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড উৎস ভিটামিন সি টক স্বাদ বিশিষ্ট টাটকা শাকসবজি ও ফলে ভিটামিন সি থাকে। আমলকি, লেবু, কমলা লেবু, পেয়ারা, কাঁচা মরিচ, লেটুস পাতা, পুদিনা, ধনেপাতা, টমেটো, আনারস, কামরাঙ্গা, বাতাবি লেবু ইত্যাদিতে ভিটামিন সি পাওয়া যায়। শুকনো ফল ও টিনজাত খাদ্যে ভিটামিন সি থাকে না।
কাজ দাঁতের মাড়ি সুস্থ রাখে, ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখে, ক্ষতস্থান দ্রুত পুনর্গঠন করে, সংক্রামক রোগ প্রতিরোধ করে এবং আমিষ ও স্নেহ পদার্থ বিপাকে সাহায্য করে। এর অভাবজনিত অবস্থা, দীর্ঘদিন ধরে ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ দেখা দেয়, ত্বকে ঘা হয়, ক্ষত শুকাতে দেরি হয়, দাঁত দুর্বল হয়ে পড়ে এবং অস্থির গঠন মজবুত হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় এবং সহজে ঠান্ডা লাগে। এছাড়া চুল পড়ে ও অরুচি হয়। দৈনিক চাহিদা, দৈনিক শিশুদের 20 মিলিগ্রাম 20 মিলিগ্রাম, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 30 মিলিগ্রাম এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের ক্ষেত্রে 50 থেকে 60 মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করা প্রয়োজন। তারপর স্নেহ পদার্থে এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেটি হলো জলে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এখন স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন, স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন এ, ডি, ই ও কে। ভিটামিন এ তার উৎস হলো ভিটামিন এর ভালো প্রাণীজ উৎসগুলি হলো ডিম, দুধ, ছানা, মাখন, ঘি, পনির, কলিজা ও কড মাছের তেল, গাজর, মিষ্টি কুমড়ো, পাকা আম, গাঢ় সবুজ শাক ইত্যাদি। কাজ দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। 2 দাঁত ও অস্থি গঠনে সহায়তা করে এবং দেহের বিভিন্ন আবরণ কলা যেমন ত্বক, চোখের কর্নিয়া, বৃক্ষ ইত্যাদি স্বাভাবিক ও সজীব রাখে। রোগ সংক্রমণ প্রতিরোধ করে। এর অভাবজনিত অবস্থা, এর অভাবে রাতকানা রোগ হয়, দীর্ঘদিনের অভাবে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। ভিটামিন ডি, সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে আমাদের ত্বকের নিচে কোলেস্টেরল নামক স্নেহ পদার্থ থেকে ভিটামিন ডি উৎপন্ন হয়। একমাত্র প্রাণীজ উৎস থেকে এই ভিটামিন পাওয়া যায়। আমাদের মনে রাখতে হবে ভিটামিন ডি একমাত্র প্রাণীজ উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায়। সামুদ্রিক মাছের তেল, যকৃৎ, প্রাণীজ তেল, চর্বি, ডিম, মাখন, ঘি ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। কাজ হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়াম ও ফসফরাসের কাজে সহায়তা করে। অভাবজনিত অবস্থায় এর অভাবে দাঁত উঠতে দেরি হয়, অস্থি ও হাড় গঠন সুদৃঢ় হয় না এবং শিশুদের রিকেট রোগ দেখা দেয়, শিশু বিকলাঙ্গ হতে পারে। দৈনিক চাহিদা 1 থেকে 5 বছরের শিশুদের ক্ষেত্রে 400 ইন্টারন্যাশনাল ইউনিট, প্রাপ্তবয়স্ক ও অন্যান্য বয়সের ছেলেমেয়েদের ক্ষেত্রে 200 ইন্টারন্যাশনাল ইউনিট এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের ক্ষেত্রে 400 ইন্টারন্যাশনাল ইউনিট প্রয়োজন। ভিটামিন ই, ভিটামিন ই এর উৎস যদি আমরা দেখি, বাদাম, অঙ্কুরিত ছোলা, বীজ জাতীয় খাদ্য, পাম তেল, সূর্যমুখী তেল, লেটুস পাতা ইত্যাদি হলো ভিটামিন ই এর উৎস। এর কাজ, এটি একটি অ্যান্টি অক্সিডেন্ট বা ধমনীতে চর্বি জমা রোধ করে, ত্বক সুস্থ রাখে এবং সন্তান জন্মদান ক্ষমতা বৃদ্ধি করে। এর অভাবজনিত অবস্থা, এর অভাবে জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু হতে পারে। দৈনিক চাহিদা, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক 5 থেকে 10 মিলিগ্রাম এবং শিশু কিশোরদের 10 থেকে 30 মিলিগ্রামের প্রয়োজন হয়। তারপর আমরা যদি ভিটামিন কে, উৎস সবুজ শাকসবজি, বাঁধাকপি, লেটুস পাতা, ডিমের কুসুম ইত্যাদি। কাজ রক্তপাত নিরাময়ে সাহায্য করে। এর অভাবজনিত অবস্থায় এর অভাবে গর্ভবতী মহিলাদের রক্তপাত বেশি হয়। দৈনিক চাহিদা, শিশুদের 20 মাইক্রোগ্রাম, প্রাপ্তবয়স্কদের 40 মাইক্রোগ্রাম এবং গর্ভবতীদের 1 থেকে 2 মিলিগ্রাম প্রয়োজন। এই হলো বিভিন্ন ধরনের ভিটামিন, তার রাসায়নিক নাম, কাজ এবং উৎস। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে এবং ভিডিও শেষে আবারও বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।